সামুদ্রিক প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমাদের দ্বাদশ শ্রেণীর যে অংশ তাতে পড়তে হবে ঠিক উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক কি প্রক্রিয়া কাজ করে এবং তার ফলে কি ভূমিরূপটা সৃষ্টি হয়। বোঝা গেছে? তাহলে সামুদ্রিক প্রক্রিয়া তার ভূমিরূপ বোঝার আগে তাহলে সামুদ্রিক প্রক্রিয়াটা কি বুঝে নিই এবং উপকূল সম্পর্কে কিছু ধারণা একটু নিয়ে নিই। যেহেতু উচ্চ মাধ্যমিকের এই সামুদ্রিক প্রক্রিয়ায় এখানে কিছু 2 নম্বর বা 1 নম্বরের শর্ট কোশ্চেন আছে, আর এখান থেকে বড় কোশ্চেন হচ্ছে সমুদ্র তরঙ্গের দ্বারা তরঙ্গের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আর সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। আর তার সঙ্গে আর সামুদ্রিক প্রক্রিয়া এর সঙ্গে কতগুলো ওই উপকূল সংক্রান্ত কতগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নিই উপকূল কাকে বলে। বলছে সমুদ্র আর এটা হচ্ছে আমার স্থলভাগ, সমুদ্র আর এটা হচ্ছে আমার স্থলভাগ। হচ্ছে সমুদ্র আর স্থলভাগ যে স্থানটায় মিলিত হচ্ছে, সমুদ্র এবং হচ্ছে কি স্থলভাগ যে স্থানটায় মিলিত হচ্ছে সেই অংশটাকে, সেখানে সমুদ্রের দিকের কিছু দূর অংশ আর স্থলভাগের দিকে কিছু দূর অংশ, এই সমস্ত অংশটাকেই বলা হচ্ছে কি উপকূল। তাহলে এই উপকূল অঞ্চলে কি ধরনের প্রক্রিয়া কাজ করে আর এখানে কি কি ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেটাই আমাদের হচ্ছে পাঠ্য, উচ্চ মাধ্যমিকের পাঠ্য হচ্ছে এই অংশটা। এবার বলে নিই, এই উপকূলবর্তী অঞ্চল হচ্ছে পৃথিবীর যত রকম ভূমিরূপ সৃষ্টি হয় সবচেয়ে পরিবর্তনশীল অঞ্চল হচ্ছে এই উপকূল। সবচেয়ে পরিবর্তনশীল অঞ্চল কেন? খুব একটা সংকীর্ণ স্থান, এই সমুদ্র আর স্থলভাগ যেখানে মিলিত হচ্ছে সেই সংকীর্ণ স্থানে কত রকম শক্তি কাজ করে। একটা হচ্ছে সমুদ্রের স্রোত, তরঙ্গ, হয়েছে জোয়ার ভাটা, এই 3টে শক্তি এই সংকীর্ণ স্থানে কাজ করে। আর কি শক্তি কাজ করে? তাহলে সমুদ্রের একটা শক্তি, 1 নম্বর শক্তি। 2 হচ্ছে বায়ু, স্থলভাগ থেকে বায়ু এদিকে যাচ্ছে এবং সমুদ্র থেকে বায়ু এদিকে আসছে, তাহলে বায়ু একটা শক্তি কাজ করে। আবার একটা শক্তি কাজ করে কি? জলধারা, অনেক নদী গিয়ে সমুদ্র এই স্থানে মিলিত হচ্ছে এবং হচ্ছে বৃষ্টির জলও এই স্থানে আসছে, তাহলে জলধারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার কি করে? হিমবাহ। তাহলে একটা সংকীর্ণ স্থানে সমুদ্র তরঙ্গ, বায়ু, জলধারা, হিমবাহ, 4 রকম শক্তি একটা জায়গাতে কি করা যায়? লক্ষ্য করা যায়। এবং ওই জন্য সব থেকে পরিবর্তনশীল গতিশীল অঞ্চল হচ্ছে এই উপকূল। তাহলে এই উপকূলের ভূমিরূপ সংক্রান্ত বা উপকূলের কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা আগে জেনে নেব। আগে জেনে নিই উপকূলের অংশগুলো কি। উপকূলের অংশ বা অংশ বা হচ্ছে উপকূলের বিভাগ। যদি আমরা দেখি এই উপকূলের সমস্ত এই অংশটাকে বলা হচ্ছে একত্রে, এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাকে বলা হয় তটভূমি। কি বলা হয়? তটভূমি। তটভূমি কি? যে সমুদ্র স্থলভাগ যেখানে উপকূলবর্তী অঞ্চলে স্থলভাগের দিকে কিছু অংশ, সমুদ্রের দিকে কিছু অংশ, টোটাল এই অংশটাকে কি বলা হচ্ছে? তটভূমি। এই তটভূমিকে আমরা 3টে অংশে ভাগ করব। 3টে ভাগে ভাগ করা যায়। দেখে নিই 3টে ভাগ কি কি। এক নম্বর হচ্ছে এটা হচ্ছে পশ্চাৎ তটভূমি। 2 হচ্ছে সম্মুখ তটভূমি আর হচ্ছে পুরোদেশীয় তটভূমি। পশ্চাৎ তটভূমি কি বলছে?
জোয়ারের উচ্চ সীমা থেকে স্থলভাগের দিকে কিছু দূর পর্যন্ত অংশ বা উপকূল রেখা পর্যন্ত অংশ, স্থলভাগের কিছু দূর অংশ পর্যন্তটাকে কি বলা হয়? পশ্চাৎ তটভূমি। এখানে কি ঘটে? এখানে সামুদ্রিক ঝড় বা সামুদ্রিক জলোচ্ছ্বাস করলে তবে সমুদ্রের জল এই অংশে পৌঁছায়, নাহলে এই অংশে সমুদ্রের জল আসে না। বোঝা গেছে? এটা হলো কি তটভূমি? পশ্চাৎ তটভূমি। তারপরে যে সম্মুখ তটভূমি। সম্মুখ তটভূমি কি? জোয়ারের সীমা আর হচ্ছে ভাটার সীমা। আমরা দিনে উপকূলে প্রত্যেক দিন দুবার জোয়ার দুবার ভাটা আসে। জোয়ারের সর্বোচ্চ সীমা, যাকে আমরা হাই টাইড লেভেল বলি, হাই টাইড লেভেল থেকে ভাটার নিম্ন সীমা, যাকে আমরা কি বলি? লো টাইড লেভেল। এই অংশের মধ্যে অংশটাকে বলা হচ্ছে কি? সম্মুখ তটভূমি। তাহলে এখানে প্রত্যেক দিন এই অঞ্চলটা দুবার করে জোয়ারের জল দ্বারা কি হয়? ঢাকা পড়ে যায়, এবং এখানেই নুড়ি বালি সমস্ত কিছু অংশ সঞ্চয় লক্ষ্য করা যায় হয়ে এই অংশটা কি বলা হয়? কি বলা হয়? সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত। বুঝে গেছে? এটা সম্মুখ তটভূমি। তাহলে কাকে বলে? সম্মুখ তটভূমি হচ্ছে জোয়ারের উচ্চ সীমা আর এর ভাটার নিম্ন সীমার সংযোজনটাকেই বলা হচ্ছে রাশি। পুরোদেশীয় তটভূমি হচ্ছে ভাটার সীমা থেকে সমুদ্রের দিকের কিছু দূর পর্যন্ত অংশ। ভাটার সীমা থেকে সমুদ্রের দিকের কিছু দূর পর্যন্ত অংশকে কি বলা হচ্ছে? আমার পুরোদেশীয় তটভূমি। তাহলে এই অংশটা সবসময় সমুদ্রের জল দ্বারা ঢাকা হয়ে থাকে। এই অংশটা সবসময় সমুদ্রের জল দ্বারা কি হয়ে থাকে? ঢাকা হয়ে থাকে। বুঝা গেছে? আর উপকূলের সবচেয়ে উঁচু অংশ, যেটা উপকূলের সবচেয়ে উঁচু অংশ উপকূলকে, তাকে বলা হচ্ছে উপকূল রেখা। উপকূল রেখা। তাহলে বোঝা যাচ্ছে উপকূল রেখা কি? একদম উপকূলের সবচেয়ে উঁচু অংশ, সেটাকে বলা হচ্ছে উপকূল রেখা। এই হলো আমার উপকূলের তটভূমির বিভিন্ন পাঠগুলো। এটা শর্ট কোশ্চেন আসে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। এরপর সামুদ্রিক প্রক্রিয়াটা জেনে নিন। সামুদ্রিক প্রক্রিয়া এখানে কি করবো? প্রথমে পড়ে নিই সংক্ষেপে তরঙ্গ কি? সমুদ্রের তরঙ্গ। সমুদ্রের তরঙ্গ কাকে বলে আর কত ধরনের তরঙ্গ উপকূলে কাজ করে একটু জেনে নিই। তরঙ্গ খুব সহজ। সমুদ্রের জলে উলম্ব ওঠানামাকে, তাহলে সমুদ্র তরঙ্গে কি? সমুদ্র জলের উলম্ব ওঠানামা, উলম্ব সঞ্চালন। বুঝে গেছে? সমুদ্র জলের কি? উলম্ব সঞ্চালনটাকে কি বলা হচ্ছে? তরঙ্গ। এটা সাধারণত কিসের প্রভাবে হয়? সাধারণত মেনলি হচ্ছে বায়ু প্রবাহের প্রভাবে। পৃথিবীতে যত যে সমুদ্র তরঙ্গগুলো সৃষ্টি হয় তার বেশিরভাগ সমুদ্রের তরঙ্গটা সৃষ্টি হয় কিসের কারণে? বায়ু প্রবাহের কারণে। এছাড়াও আর কি কারণ আছে? জোয়ার ভাটার কারণে তরঙ্গ সৃষ্টি হয়, সমুদ্রের ভূমিকম্পের ফলে তরঙ্গ সৃষ্টি হয়, এখানে অগ্নুৎপাত ঘটলেও কি হয়? সমুদ্রের তরঙ্গের সৃষ্টি হয়। বুঝে গেছে? আর এবার সমুদ্র তরঙ্গ কি? আমরা উপকূলবর্তী অঞ্চলের তরঙ্গগুলো কিভাবে কাজ করে আমরা জেনে নিই। বলছে উপকূলবর্তী অঞ্চলে একটা হচ্ছে সোয়াস আর হচ্ছে ব্যাকওয়াশ। সোয়াস আর ব্যাকওয়াশ। সোয়াস কাকে বলে? বলছে উপকূলে সমুদ্র তরঙ্গ আছড়ে পড়ার পর যখন সেটা কি হয়? উপকূলের দিকে এগিয়ে আসে। সমুদ্র ঢেউটা ভাঙার পর যখন জলটা উপকূলের দিকে এগিয়ে আসছে তখন তাকে বলা হচ্ছে সোয়াস। তাহলে সমুদ্রের ঢেউ উপকূলবর্তী অংশে ভেঙে যাওয়ার পর যখন হচ্ছে কি স্থলভাগের দিকে এগিয়ে আসছে তাকে কি বলে? সোয়াস। সোয়াসে তাহলে কি হয়? সোয়াসে হয় উপকূলের সমুদ্রের দিক থেকে নুড়ি কাঁকড় বালিগুলো এসে উপকূল অংশে সঞ্চিত হয়। মানে সমুদ্রের দিক থেকে নুড়ি কাঁকড় বালি পলি কোথায়? স্থলভাগের দিকে আসে, সেটা হলো সোয়াস। আর ব্যাকওয়াশ কি? ঠিক তরঙ্গটা ভেঙে যাওয়ার পর জলটা আবার কি ফিরে যায়। তরঙ্গ ভেঙে যাওয়ার পর সেটা আবার সমুদ্রের দিকে ফিরে যায়। এই ফিরে যাওয়াটাকে কি বলা হচ্ছে? ব্যাকওয়াশ। তাহলে ব্যাকওয়াশে কি হবে? ব্যাকওয়াশে যেখানে তরঙ্গটা ভাঙছে তাহলে স্থলভাগের দিক থেকে নুড়ি কাঁকড় বালিগুলো কোন দিকে চলে যায়? সমুদ্রের দিকে চলে যায়। তাহলে সোয়াসে সমুদ্র থেকে নুড়ি কাঁকড় বালি উপকূলে আসে, আর ব্যাকওয়াশে উপকূলের অংশ থেকে নুড়ি কাঁকড় বালি কোন দিকে চলে যায়?
তরঙ্গের দিক যে সমুদ্রের দিকে চলে যায়, তাকে কি বলা হচ্ছে ব্যাকওয়াশ। এই সোয়াশ ও ব্যাকওয়াশের ভিত্তিতে আমরা তরঙ্গটাকে দুটো ভাগে ভাগ করি। কি কি তরঙ্গ? দুটো ভাগ লিখে দিই, এটা ইম্পর্টেন্ট। আর কোশ্চেন আছে গঠনকারী তরঙ্গ আর হচ্ছে কি বিনাশকারী তরঙ্গ। গঠনকারী তরঙ্গ কাকে বলে? বলছে তাহলে সোয়াশ, বলছে সোয়াশ যদি শক্তিশালী হয় এবং ব্যাকওয়াশ যদি কম শক্তিশালী হয়, তাহলে যখন সমুদ্রের তরঙ্গ এসে আছড়ে পড়বে সেইখানে সোয়াশ যদি বেশি শক্তিশালী হয়, ব্যাকওয়াশ যদি কম শক্তিশালী হয়, তখন তাকে গঠনকারী তরঙ্গ বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? সোয়াশ শক্তিশালী হলে নুড়ি কাঁকড় বালিগুলো এখানে এসে যতটা পরিমাণ সঞ্চিত হবে, ব্যাকওয়াশ কম শক্তিশালী হয় তার চেয়ে কম পরিমাণ নুড়ি কাঁকড় সমুদ্রে যায়, তাহলে আমার সঞ্চয়ের পরিমাণ কি হবে? বাড়বে। কারণ তো সমুদ্র যখন শান্ত থাকে, অর্থাৎ শীতকাল, সমুদ্রের বায়ু প্রবাহ যখন খুব কম হয়, তখন এই গঠনকারী তরঙ্গটা কি করা যায়? লক্ষ্য করা যায়। আর বিনাশকারী তরঙ্গ কি? ঠিক সমুদ্রের ঢেউ, তাহলে এটি উল্টোটা হবে, বলছে ব্যাকওয়াশ যদি শক্তিশালী হয়, তাহলে বিনাশকারীতে কি হবে? ব্যাকওয়াশ শক্তিশালী আর এদিকে সোয়াশ শক্তিশালী। তাহলে ব্যাকওয়াশ শক্তিশালী হলে কি হবে? ব্যাকওয়াশে নুড়ি কাঁকড় বালিগুলো সব কোথায় চলে যাবে? সমুদ্রে যা সঞ্চয় হবে তার চেয়ে বেশিটা কোথায় চলে যাচ্ছে? সমুদ্রের দিকে চলে যাচ্ছে। ওই জন্য তার নাম হচ্ছে কি বিনাশকারী তরঙ্গ। কারণ এটা কখন হয়? এটা যখন সমুদ্রে যখন বর্ষাকাল বা সমুদ্র উত্তাল থাকলে, সমুদ্র উত্তাল থাকে, ঝড়ের সময় সমুদ্র উত্তাল হয়, বর্ষাকালে সমুদ্র উত্তাল হয়, তখন ব্যাকওয়াশ শক্তিশালী হয়, সোয়াশ কম শক্তিশালী হয়, তখন উপকূলের ক্ষয় হয়, তখন সেই তরঙ্গটাকে বলা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। আবার যখন হচ্ছে শীতকাল, ঠিক উল্টোটা, তখন হচ্ছে সোয়াশ শক্তিশালী হয়, ব্যাকওয়াশ কম শক্তিশালী হয়, তখন তাকে কি বলা হচ্ছে? গঠনকারী তরঙ্গ। বুঝে গেছে? এটা একটা উচ্চ মাধ্যমিকে এখানে একটা কোশ্চেন আছে, এখান থেকে সোয়াশ ব্যাকওয়াশ কি বা গঠনকারী তরঙ্গ কাকে বলে, বিনাশকারী তরঙ্গ কাকে বলে। এবার চলে যাই আচ্ছা, আর দুটো অংশ আমরা পড়েছি। স্রোত, সমুদ্র স্রোত কাকে বলে? ওরাও সমুদ্র উপকূল গঠনকারী একটা হচ্ছে ভূমিরূপ গঠনে সাহায্য করে। স্রোত হচ্ছে সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনটাকে কি বলা হচ্ছে? সমুদ্র স্রোত। সমুদ্র জলের অনুভূমিক সঞ্চালনকে কি বলা হচ্ছে? সমুদ্র স্রোত। এবার চলে যাই সামুদ্রিক ক্ষয়ের প্রক্রিয়া। সামুদ্রিক যে প্রক্রিয়া, তার মধ্যে সামুদ্রিক ক্ষয়ের প্রক্রিয়া। ক্ষয়ের প্রক্রিয়া, সামুদ্রিক ক্ষয়ের কি কি প্রক্রিয়া আছে? প্রথমে বলি, প্রথমে হচ্ছে অবঘর্ষণ। ঘর্ষণ, প্রবাহজনিত ক্ষয়, দ্রবণ, ক্ল্যাফোটিস। অবঘর্ষ কি? অবঘর্ষ হচ্ছে এই যে সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোত যখন আসছে, সেই স্রোতের মধ্যে যেসব নুড়ি কাঁকড় বালিগুলো আছে, বিভিন্ন কি নুড়ি কাঁকড় বালিগুলো আছে, সেগুলো হচ্ছে উপকূলে কি করছে? আঘাত করবে। তাহলে সমুদ্র তরঙ্গ বা স্রোতবাহিত নুড়ি কাঁকড় বালি, সমুদ্র স্রোতের সঙ্গে এসব নুড়ি কাঁকড় বালি, এটা কোথায় আঘাত করছে? উপকূলে কি করবে? উপকূলে এসে আঘাত করবে। উপকূলে যখন আঘাত করবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? অবঘর্ষ। বুঝা গেছে? তাহলে এই অবঘর্ষ পরিমাণটা নির্ভর করবে এই কি ধরনের নুড়ি কাঁকড় বালিগুলো ওর মধ্যে আসছে। যদি খুব ভারী, খুব শক্ত বা বিভিন্ন খাঁজযুক্ত নুড়ি কাঁকড় বালি হয়, তাহলে তার ক্ষয়ের পরিমাণ কি হবে? বেশি হবে। উপকূল ভাগ এটা যদি কোমল শিলা দ্বারা তৈরি হয়, তাহলে ক্ষয়ের পরিমাণ কি হবে? বেশি হবে। তাহলে সেটা হচ্ছে অবঘর্ষ। তাহলে সমুদ্র স্রোত বা তরঙ্গবাহিত নুড়ি কাঁকড় বালি যখন উপকূলে আঘাত করে, শিলাতে করে যে ক্ষয়টা করে, তাকে বলা হচ্ছে অবঘর্ষ। তাহলে ঘর্ষণ কি? সমুদ্রের নুড়ি কাঁকড় বালি নিজেদের মধ্যে যখন ধাক্কা লাগবে,
সমুদ্রের নিজেদের মধ্যে যখন ধাক্কা লাগবে, দুজনে ধাক্কা লেগে আরো ছোট ছোট কোণায় পরিণত হবে। কোণার মধ্যে কি হবে, ধাক্কা লাগবে, তারা আবার ছোট ছোট কোণায় যখন পরিণত হবে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে, ঘর্ষণ প্রক্রিয়া বলা হচ্ছে। প্রবাহজনিত প্রবাহ বলতে সমুদ্র স্রোত বা সমুদ্র তরঙ্গের জলের যে আঘাত, প্রচন্ড গতিতে তরঙ্গটা যখন একটা শিলার উপর এসে আছড়ে পড়বে, বা স্রোতটা এসে যদি প্রচন্ড জোরে আঘাত করে, তখন সেই শিলাটা কি হতে থাকবে, ক্ষয় পেতে থাকবে, তখন সেটাকে কি বলা হচ্ছে, প্রবাহজনিত ক্ষয়। বুঝে গেছে? এরপর হচ্ছে দ্রবণ। উপকূলভাগ চুনাপাথর দ্বারা বা দ্রবীভূত শিলা দ্বারা যদি গঠিত হয়, তখন সমুদ্র জলের সঙ্গে ওই শিলা কি হয়, দ্রবণ প্রক্রিয়ায় দ্রবীভূত হবে, হয়ে উপকূলভাগ ক্ষয় পাবে, তখন সেটাকে বলা হচ্ছে দ্রবণ। আরেকটা হচ্ছে কি ক্ল্যাকোটিস। ক্ল্যাকোটিস একটা বিশেষ প্রক্রিয়া, বলছে যে সমস্ত উপকূলে ঢালটা অনেক বেশি, উপকূলের কি, উপকূলের ঢালটা যদি অনেক বেশি হয়, তাহলে সমুদ্র তরঙ্গ এই যে সমুদ্র তরঙ্গ এসে এইভাবে ভেঙে আঘাত খায়, তরঙ্গটা ঠিক সম্পূর্ণ ভাঙতে পারে না, আঘাত খায়, খেয়ে এই তরঙ্গটা আবার কি হয়, ফিরে যায়। উপকূলভাগ যদি প্রশস্ত হতো, তরঙ্গটা কি হতো, ভেঙে তার শক্তিটা উপকূলে ছড়িয়ে পড়তো। কিন্তু ঢাল যদি অনেক কি হয়, বেশি হয়ে যায়, তখন তরঙ্গের সমস্ত এনার্জিটা ছড়িয়ে পড়তে পারে না, তখন এই খাড়া ঢালের বাধা পেয়ে আবার একটা বিপরীত তরঙ্গ সৃষ্টি হয়। একটা বিপরীত তরঙ্গ, আবার এদিক থেকে একটা তরঙ্গ, আর ওদিক থেকে অগ্রবর্তী তরঙ্গ, দুজনের মধ্যে ধাক্কা লেগে একটা এনার্জি নিচের দিকে ছড়ে, যার ফলে এই তটভূমির নিচের অংশটা কি হয়, এখানে ক্ষয়প্রাপ্ত হয় ক্ল্যাকোটিস প্রক্রিয়া, যেটা আমরা ওল্ড দীঘাতে দেখা যায়। ওল্ড দীঘার ঢালটা অনেকটা বেশি বাঁধিয়ে দেওয়ার জন্য, তখন এই তরঙ্গ এলো, ধাক্কা খেয়েই সঙ্গে সঙ্গে আবার কি হয়, ফিরে যায়, আবার একটা তরঙ্গ ওদিক থেকে আসে। তাহলে একটা হচ্ছে পশ্চাৎগামী তরঙ্গ, একটা অগ্রমুখী তরঙ্গ, দুজনে ধাক্কা লাগে এবং হাততালির মতো ওপর দিকে জলটা ওঠে, আর এনার্জিটা কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, ফলে এই উপকূলের তটভূমির অংশটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়, তখন সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়, ক্ল্যাকোটিস। আর সমুদ্রের তরঙ্গের এই যে শক্তি, সমুদ্রের তরঙ্গের শক্তিটা কিসের উপর নির্ভর করে, বায়ু যত গতিতে জোরে প্রবাহিত হবে, আর বায়ু প্রবাহ নির্ভর করে সমুদ্রের উন্মুক্ততার উপর। সমুদ্রের কিসের উপর, উন্মুক্ততার উপর, মানে যতটা উন্মুক্ত সমুদ্র দিয়ে বাতাসটা উপকূলে আসছে, সেই সমুদ্রের উন্মুক্ততাকে বলা হচ্ছে ফেজ। এটা একটা শর্ট কোশ্চেন। ফেজ কি? যে উন্মুক্ত সমুদ্রে কতটুকু অংশ দিয়ে বাতাস উপকূলের দিকে আসছে, সেই উন্মুক্তটাকে, সমুদ্রের ওই উন্মুক্ততাকে কি বলা হচ্ছে, ফেজ। বুঝে গেছে? এগুলো হচ্ছে আমাদের সামুদ্রিক ক্ষয়ের হচ্ছে কি প্রক্রিয়া।